ফিরে এলাম বিরতির পর। তরুণদের আন্দোলন, সেই আন্দোলনের জেরে সরকারের পতন দেখেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল। জেনজি আন্দোলন ভারতে কেন সম্ভব নয়? রাষ্ট্র কি সত্যি কখনো শক্তিশালী বা নমনীয়, নাকি রাষ্ট্র মানেই তার মূল শক্তি সংহতি, শৃঙ্খলা এবং কার্যকারিতা? সম্প্রতি নেপালে জেনজি আন্দোলনে মাত্র একদিনের মধ্যে নির্বাচিত সরকারের পতনে সেই প্রশ্নই নতুন করে সামনে এনেছে। এর আগে শ্রীলঙ্কা এবং বাংলাদেশে একইভাবে জনরোষের কারণে সরকার ভেঙে পড়েছিল। তিনটি উদাহরণে একটি ধারা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের ভেতরে বিশেষ করে বিজেপি ঘনিষ্ঠ মহল থেকে অভিযোগ উঠছে এ যেন এক ধরনের রেজিম চেন টুলকিট, যা নেপালের মতোই দিল্লিতেও প্রয়োগ করা হতে পারে। তবে ইতিহাস অন্য কথা বলছে। পাকিস্তানের ঘটনা এখানে ব্যতিক্রম। 2023 সালের 9 মে ইমরান খানের সমর্থকেরা লাহোর সহ একাধিক শহরে দাঙ্গা চালালেও রাষ্ট্র টলে যায়নি, সরকার বদলায়নি, বরং আন্দোলনকারীদের দমন করে ইমরানকেই জেলে পাঠানো হয়েছে 14 বছরের সাজায়। আজও একই জোট ক্ষমতায় রয়েছে, আর বিরোধীরা সেনা আদালতে বিচারের মুখোমুখি। ফলে প্রশ্ন উঠছে, পাকিস্তান কি সত্যি হার্ড স্টেট, না বাস্তবে তা একটি কার্যকর রাষ্ট্র যা আইন শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম? অন্যদিকে কাঠমান্ডুর পতন দেখিয়ে দিল শুধু নির্বাচিত সরকার থাকলেই রাষ্ট্র কার্যকর হয় না। মাওবাদী নেতৃত্ব, যারা একসময় বিপ্লবের প্রতীক ছিলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হন। তাদের অভিজ্ঞতা ছিল গেরিলা লড়াইয়ে, গণ আলোচনায় নয়। ফল, সামান্য বিক্ষোভ সামলাতেও প্রশাসনের অসহায়তা, আর সেনাবাহিনী হয়ে উঠল জনগণের শেষ ভরসা। সোভিয়েত ইউনিয়নের ভাঙনও এখানে প্রাসঙ্গিক। জর্জিয়ার বিক্ষোভ দমাতে রেড আর্মি গুলি ও বিষাক্ত গ্যাস ব্যবহার করেছিল, অথচ সেখান থেকেই সোভিয়েত ভাঙনের সূচনা। কংগ্রেস আমলে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং একবার রাশিয়ার কূটনীতিককে বলেছিলেন, আপনাদের যদি সিআরপিএফ থাকতো তাহলে বুঝতে পারতেন গণ আন্দোলন দমন মানে শুধু গুলি নয়, দরকার ধৈর্য ও আলোচনা। ভারতে কি সম্ভব এমন টুলকিট আন্দোলনে সরকার বদল? ইতিহাস বলছে না। 1974 থেকে 75 সালে জয়প্রকাশ নারায়ণের আন্দোলন কিংবা আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন কোনোটাই সরকার ফেলে দিতে পারেনি। শেষ পর্যন্ত গণতান্ত্রিক পথেই সরকার পরিবর্তিত হয়েছে। সংসদীয় ব্যবস্থা, রাজনৈতিক বিরোধিতা আর বিরোধী দলের উপস্থিতি আসলে রাষ্ট্রকে রক্ষা করে। মোদ্দা কথা, রাষ্ট্রকে কার্যকর রাখতে হলে শুধু বাহিনী নয়, দরকার আইনের শাসন, আলোচনা, সংস্কৃতি ও গণতান্ত্রিক ধৈর্য। শক্তি বা নমনীয়তায় নয়, রাষ্ট্র টিকে থাকে কার্যকারিতায়। যেমন 2021-এ উপত্যকার অস্থির সময়ে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা MK নারায়ণ বলেছিলেন, রাষ্ট্রের সংহতি আসলে তার অন্তরের শক্তির উপর নির্ভর করে। কাশ্মীরের উপস্থিতি সেই কথাই প্রমাণ দিচ্ছে। আই নিউজ নেটওয়ার্ক। সুশীলা কার্কি সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন সুশীলা কার্কি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুখ খুলে কার্কি সাফ জানিয়ে দিলেন, ক্ষমতা ভোগ করতে আসেননি তিনি। সেই সঙ্গে নেপালের বিক্ষোভে মৃতদের পরিবার পিছু নেপালি মুদ্রায় 10 লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সুশীলা। শুক্রবার রাতে নেপালে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন 73 বছরের সুশীলা কার্কি। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবার মুখ খুলেই কার্কি সাফ জানিয়ে দিলেন, ক্ষমতা ভোগ করতে আসেননি তিনি। সেই সঙ্গে নেপালের বিক্ষোভে মৃতদের পরিবার পিছু নেপালি মুদ্রায় 10 লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সুশীলা। দেশ জুড়ে বিক্ষোভের পর 5000 যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করে। জানা যায়, তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে 1000 লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে 2500-এরও বেশি স্বাক্ষর সংগৃহীত হয়। আর তারপরই গত শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কার্কি। তিনি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শপথ নেওয়ার পর থেকেই কাজে নেমে পড়েছেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর রবিবার প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন কার্কি। 73 বছর বয়সী নেত্রী জানিয়েছেন, আমি এবং আমার টিম আমরা ক্ষমতা ভোগ করতে আসিনি। 6 মাসের বেশি আমরা থাকব না।
পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এই সময় সকলের সমর্থন চাই আমাদের। সকলকে পাশে না পেলে আমরা সাফল্য পাব না। সঙ্গে আরও জানান, কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে যাদের প্রাণ গিয়েছে তারা সকলেই শহীদ। তাদের পরিবারকে 10 লক্ষ নেপালি মুদ্রা আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ বহন করবে অন্তর্বর্তী সরকার। উল্লেখ্য, নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তাকে লিখতে দেখা যায়, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয় শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাই। নেপালের ভাই বোনদের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে মোদীর প্রতি সম্মান জানিয়েছেন সুশীলাও। হাই নিউজ নেটওয়ার্ক। গত কয়েকদিনে দফায় দফায় রুশ হামলা সহ্য করার পর এবার প্রত্যাঘাত ইউক্রেনের। রাশিয়ার সবচেয়ে বড় তৈল শোধনাগার কিরিশিতে ভয়ঙ্কর হামলা চালালো ইউক্রেন। শীতের বরফ পড়ার আগে রুশ ফৌজের হাত থেকে অধিকৃত অঞ্চল ছিনিয়ে নিতে নতুন করে অভিযানে নামল ইউক্রেন সেনা। রাজধানী কিভে ধারাবাহিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই গত সপ্তাহ থেকে ডনেৎস্কে প্রত্যাঘাত শুরু করেছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বাহিনী। গত কয়েকদিনের লড়াইয়ে 62 বর্গ কিলোমিটার অঞ্চল রুশ দখল করা থেকে মুক্ত করা হয়েছে বলে যুদ্ধের 1295তম দিনে ইউক্রেন সেনা জানিয়েছে। গত 4 মাসে ধারাবাহিকভাবে পূর্ব ইউক্রেনের ডনবাসের বিভিন্ন এলাকা দখল করে নিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের বাহিনী। কিন্তু ইউক্রেনের সশস্ত্র বাহিনী কমান্ডার ইন চিফ ওলেক্সান্ডার সিরিস্কি জানিয়েছেন, ডনেৎস্কের একাধিক এলাকায় রুশ প্রত্যাঘাতের মুখ থেকে পিছু ছুটছে না ফৌজ। ইউক্রেন ভূখণ্ডের অংশ হলেও ডনবাসের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাই জাতিগতভাবে রুশ। 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঠিক আগেই রুশ জনগোষ্ঠী গরিষ্ঠ ডনেৎস্কে ও লুহান্স্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন পুতিন। তারপরে পুতিনের বাহিনী দখল করা অঞ্চল গণভোটের আয়োজন করেছিল। ডনবাসের পাশাপাশি জাপোরিজিয়া ও খেরসনের অধিকৃত অঞ্চল ভোট গ্রহণ করিয়ে সেগুলিকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণা করেছিল পুতিনের সরকার। মস্কোর দাবি, ইউক্রেনের 15% এলাকা জুড়ে বিস্তৃত ওই 4টি অঞ্চলেরই 80% বেশি অধিবাসী রাশিয়া থেকে সংযুক্তিকরণের পক্ষে মত দিয়েছিলেন। এর আগে জাপোরিজিয়া ও খেরসনের বেশ কিছু অধিকৃত অঞ্চল ছিনিয়ে নিয়েছিল জেলেনস্কি সেনা। এবারও কি ডনেৎস্কের পালা? হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ। যদিও সেই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পড়বে না বঙ্গে, কিন্তু প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে এই রাজ্যে। আর তার প্রভাবে পুজোর কয়েকদিন আগে আরও একবার বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। পুজোর মুখেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ। যদিও সেই নিম্নচাপে সরাসরি কোনো প্রভাব পড়বে না বঙ্গে, কিন্তু প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে রাজ্যে। আর তারই প্রভাবে পুজোর কয়েকদিন আগে আরও একবার বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। রবিবারই দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ, এমনটাই খবর আবহাওয়া দপ্তর সূত্রে। এই নিয়ে গত 49 দিনে 15টি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপ সরাসরি বাংলায় প্রবেশ করবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে, আর তার ফলেই বাড়বে বৃষ্টি। নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে ধীরে ধীরে দেশ থেকে সরতে শুরু করেছে বর্ষা। রবিবার রাজস্থান থেকে এই বছরের মতো বর্ষার বিদায় হয়েছে। সোমবার পাঞ্জাব এবং গুজরাট থেকেও বর্ষা সরতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে রবিবার থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসও বইতে পারে। মঙ্গলবারও জারি থাকবে একই রকম পরিস্থিতি। তবে বুধবার বিশ্বকর্মা পুজোর দিন থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ওই দিন দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম ও পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার কম থাকবে বৃষ্টির পরিমাণ। সপ্তাহান্তে বৃষ্টি কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। কলকাতায় বিশ্বকর্মা পুজোর আগের দিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি ধরলে মাত্রাতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হবে কলকাতাবাসী। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে এখনো। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং সহ উত্তরের 5 জেলায়। 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।